সরকারি অর্থায়ন বিল নিয়ে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে। শুক্রবার রাত 12টার মধ্যেই একটা সমাধানে পৌঁছতে হবে, না হয় বড় ধরনের সংকটের মুখোমুখি পড়তে যাচ্ছে আমেরিকা। এই মুহূর্তে শেষ পর্যন্ত জো বাইডেনকে একটা বিপদে ফেলার জন্যই, ডেমোক্রেটদেরকে একটা বিপদে ফেলার জন্যই এই কাজটা। যেহেতু কংগ্রেস রিপাবলিকান নিয়ন্ত্রণে, যদি শাটডাউন সত্যি সত্যি হয়, এটা কতদিন হবে তারপরে ডেফিনেটলি একটা নেগোসিয়েশনের মাধ্যমে শাটডাউন অ্যাভয়েড করা যাবে, কিন্তু এর মধ্যে অনেক এসেনশিয়াল মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আমরা দেখেছি যে এই বিলটা শেষ মুহূর্ত পর্যন্ত পাশ হয়নি, যদিও 172 জন রিপাবলিকানের পক্ষে ভোট দিয়েছেন এবং 2 জন ডেমোক্রেট এর পক্ষে ভোট দিয়েছেন। সরকারি অর্থায়ন বিল নিয়ে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে। শুক্রবার রাত 12টার মধ্যেই একটা সমাধানে পৌঁছতে হবে, না হয় বড় ধরনের সংকটের মুখোমুখি পড়তে যাচ্ছে আমেরিকা। কি হতে যাচ্ছে, কেন এই প্রেক্ষাপট এবং এই আলোচনাতে ইলন মাস্ক কিভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তিনি কিভাবে আলোচনার মূল বিষয়বস্তু হয়ে উঠলেন? জি, অনেক ধন্যবাদ জুয়েল ভাই। আমরা যারা আমেরিকার বিভিন্ন লেজিসলেশন ফলো করি, আমরা দেখি যে কিছুদিন পরপরই এ ধরনের একটা সমস্যা এবং শাটডাউনের সম্ভাবনা তৈরি হয়। এবং বিগত আমরা যদি 15-20 বছরের ইতিহাস দেখি, যে বেশ কিছু সময় স্পেশালি যখন এই ইস্যুগুলা তৈরি হয়, যখন যে দল হোয়াইট হাউসে থাকে, একটা ভিন্ন দল যদি কংগ্রেস এবং সেনেট, স্পেশালি কংগ্রেস মূলত যে সরকারের গভর্নমেন্টের, যে ফেডারেল গভর্নমেন্টের যে অর্থায়ন, সেটা নিয়ন্ত্রণ করে কংগ্রেস। এ কারণে কংগ্রেস এবং হোয়াইট হাউস যদি ভিন্ন দল হয়, এই শাটডাউনটা সবসময় লুমিং থাকে। কারণ অর্থ বিল যেটা, বাজেট যেটা, সেটা যদি পাশ না করে কংগ্রেস, কিংবা কংগ্রেস এটাতে কোনো দীর্ঘসূত্রিতা করে, তখন সবচেয়ে বড় অসুবিধা যেটা হয় সেটা হলো যে ফেডারেল এমপ্লয়ীদের বেতন দেওয়া যায় না। এজন্য একেবারে এসেনশিয়াল ছাড়া নন এসেনশিয়াল ফেডারেল ওয়ার্কাররা বেসিক্যালি কাজে যোগদান করতে পারেন না। সো আমরা বিগত দিনগুলোতে দেখেছি, যখন 2022-তে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে ডেমোক্রেটিক পার্টি, তখন থেকে আমরা কয়েকবারই এই সম্ভাবনা দেখেছি, এবং এই সম্ভাবনাকে কেন্দ্র করেই মাইক ম্যাকার্থিকে তার স্পিকার পদ হারাতে হয়েছে। কারণ তিনি রিপাবলিকান একটা মেজরিটি কংগ্রেসে, ডেমোক্রেটদের হেল্প নিয়ে তিনি শাটডাউন অ্যাভয়েড করেছেন। কিন্তু এরপরে স্পিকার মাইক জনসন যখন স্পিকার হিসেবে নির্বাচিত হলেন, যদিও তিনি ফ্রিডম ককাসের মেম্বার, খুবই কনজারভেটিভ রাইট উইং মেম্বার, তিনি ছিলেন ওয়ান অফ দোজ পিপল যারা ডোনাল্ড ট্রাম্পকে ডিফেন্ড করেছিলেন ইমপিচমেন্টের সময়, কিন্তু তিনি স্পিকার হওয়ার পরে তিনি তার যেই মতবিশ্বাস, সেটাকে তিনি কিন্তু সামনে আনেননি, বরং তিনি বাইপার্টিজান কাজ করেছেন এবং মোটামুটি রিপাবলিকান পার্টির যেই এক্সট্রিম গ্রুপটা আছে তাদেরকে বাইপাস করেই ডেমোক্রেটদের সাথে মিলেই অর্থ বিলগুলা পাশ করেছেন। তো আমি ভোটিং রেকর্ডটা দেখছিলাম একটু আগে, যেই স্টপ গ্যাপ বিল যেটা পাশ হওয়ার কথা ছিল, এটার নাম হলো, এটা হলো বিল HR 10515। মেইনলি এটার নাম হলো আমেরিকান রিলিফ অ্যাক্ট। সো এই আমেরিকান রিলিফ অ্যাক্টটা মেইনলি 3 মাসের জন্য গভর্নমেন্টকে ফান্ডিং নিশ্চিত করবে আর কি, মার্চ মাস পর্যন্ত, জানুয়ারি থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত। এবং এটা যদি আপনি যেটা বললেন যে শুক্রবার রাত 12টার মধ্যে, মানে শনিবার 1 মিনিট থেকে আর কি অকার্যকর হবে আর কি এক্সিস্টিং যে বিলটা। সুতরাং এখানে আমরা যদি দেখি যে মোটামুটি তিনি মাইক জনসন এই বিলটার ব্যাপারে রিপাবলিকানদেরকে রাজি করে ফেলেছিলেন, কিন্তু সর্বশেষ বাগড়া বাঁধলো ডোনাল্ড ট্রাম্পের একটা টুইট, এবং ডোনাল্ড ট্রাম্পও মোটামুটি রাজি ছিলেন। কিন্তু এখানে ইলন মাস্কের যেই অবজেক্টিভ, যে ব্যয় কমিয়ে আনা, যে তিনি যেই ডিপার্টমেন্টের দায়িত্বে, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, ডয়েজ ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে সরকারের অপচয় কমানো, উইচ সাউন্ডস রিয়েলি পপুলিস্ট। খুব সবাই আমরা চাই অর্থ অপচয় কমুক,
কিন্তু কিভাবে এই অর্থ অপচয় কমানো হবে এটা নিয়েই মূল বিরোধটা। সো এখানে যেহেতু এটা আমেরিকান রিলিফ অ্যাক্টের আওতায় এই বিলটা পাশ হওয়ার কথা ছিল, এবং এখানে 9/11-এর যারা ভিকটিম সার্ভাইভার তাদের হেলথ ইন্স্যুরেন্সের একটা বিষয় আছে, তারপরে প্রায় $100 মিলিয়ন মতো বিভিন্ন রকম রিলিফ আছে, ইউক্রেন ওয়ারের সাহায্যের কথাগুলো আছে, এগুলা নিয়ে ইলন মাস্কের কিছু আপত্তি রয়েছে। এবং এ কারণে আমরা দেখেছি যে এই বিলটা শেষ মুহূর্ত পর্যন্ত পাশ হয়নি, যদিও 172 জন রিপাবলিকানের পক্ষে ভোট দিয়েছেন এবং 2 জন ডেমোক্র্যাট এর পক্ষে ভোট দিয়েছেন। 38 জন রিপাবলিকান এর বিরুদ্ধে ভোট দিয়েছেন, 197 ডেমোক্র্যাট এটার বিরুদ্ধে ভোট দিয়েছেন। সুতরাং মাইক জনসন যদি দেখেন এখন থেকে মেইনলি যেটা হবে যে আমরা ইতিপূর্বেও অনেকবার দেখেছি যে এই ধরনের নেগোসিয়েশন ইট গোজ ডাউন টু দ্য ওয়্যার, এবং এই ধরনের নেগোসিয়েশনের মূল উদ্দেশ্যটা হলো যে পাওয়ার প্লে। এখানে আইটেমাইজ বিষয়গুলা খুব বেশি গুরুত্বপূর্ণ না, আদর্শও খুব বেশি গুরুত্বপূর্ণ না, এবং সবচেয়ে বড় কথা হলো যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখনো হোয়াইট হাউসে অবস্থান করছেন না। তিনি এখনো প্রেসিডেন্ট ইলেক্ট, জানুয়ারি মাসের 20 তারিখে তিনি শপথ গ্রহণ করবেন। সো এই মুহূর্তে শেষ পর্যন্ত জো বাইডেনকে একটা বিপদে ফেলার জন্যই, ডেমোক্রেটদেরকে একটা বিপদে ফেলার জন্যই এই কাজটা। কিন্তু এখানে যেটা বিষয়টা হলো যে যেহেতু কংগ্রেস রিপাবলিকান নিয়ন্ত্রণে, যদি শাটডাউন সত্যি সত্যি হয়, এটা কতদিন হবে তারপরে ডেফিনেটলি একটা নেগোসিয়েশনের মাধ্যমে শাটডাউন অ্যাভয়েড করা যাবে, কিন্তু এর মধ্যে অনেক এসেনশিয়াল মানুষ ক্ষতিগ্রস্ত হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।